প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্স টাইম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাস 10-এর যে টপিকগুলো আলোচনা চলছে সেই টপিকগুলোর একটা অংশ, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস, এই টপিকের মধ্যে একটা অংশ নিয়ে আলোচনায় আসছে। আমরা পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটাতে যেটা জেনেছিলাম, ফার্স্ট ইন্ট্রোডাকশান নিউক্লিয়াস সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপরে আমরা জেনেছিলাম যে নিউক্লিয়াসের ভেতরে বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি রয়েছে। সেই বিপুল পরিমাণ শক্তি অনেক সময় কি হয়, নিউক্লিয়াস থেকে ভেঙে বেরিয়ে আসে, অর্থাৎ নিউক্লিয়াস নতুন নিউক্লিয়াসে পরিণত হয়। তাকে আমরা বলেছি নিউক্লিয়ার ডিকে বা নিউক্লিয় বিঘটন। এই সমস্ত আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে আলফা, বিটা, গামা এই সমস্ত রশ্মি নির্গত হয়, সেটাও আমরা দেখেছি। এই আলফা, বিটা, গামা রশ্মির প্রকৃতি আমরা জেনেছি, এবং এই যে পদার্থগুলো, অর্থাৎ যে সমস্ত পরমাণু নিউক্লিয়াস থেকে এই রশ্মিগুলো বেরিয়ে আসে, সেই সমস্ত পরমাণুগুলো যে সমস্ত মৌলের, সেই মৌলগুলোকে আমরা বলেছি তেজস্ক্রিয় মৌল। সেই তেজস্ক্রিয় মৌল আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, আবার আমরা কৃত্রিমভাবেও প্রস্তুত করে থাকি। তাদের মধ্যে আমরা দেখেছি যে সমস্ত মৌলগুলো প্রকৃতিতে আমরা তেজস্ক্রিয় মৌল হিসাবে পাই, সেগুলো অত্যন্ত ভারী মৌল, যার ফলে সেখানে তাদের নিউক্লিয়াসে নিউট্রন বাই প্রোটন অনুপাত অনেক বেশি থাকে। তার ফলে তারা ভেঙে যেতে চায়, অর্থাৎ তারা সুস্থিত হতে চায়। তারা যে পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়, তাদের N/P এর অনুপাত অনেকটা কম হয়, বা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন এর মান বেশি হয়। এই বিষয়গুলো আমরা কিন্তু ভালো করে জেনেছি। তারপরে আমরা যেটা জেনেছি যে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় আইসোটোপ, যে সমস্ত আইসোটোপগুলো, অর্থাৎ কোনো মৌলের, আমরা আইসোটোপ কেন বলছি না, কোনো মৌলের স্বাভাবিক রূপ থাকে, অর্থাৎ প্রকৃতিতে যে মৌলগুলো এমনিতে থাকে বেশিরভাগ তাদের তেজস্ক্রিয়তা দেখা যায় না। এবার তাদেরকে যদি তাদের নিউট্রন বাড়িয়ে হোক বা ভর সংখ্যা বাড়িয়ে হোক, আমরা তাদের নিউট্রন বা বাই প্রোটনের অনুপাতকে যদি বেশি করতে পারি, তাহলে দেখা যায় তারা আর স্টেবল থাকছে না, তাদের স্থায়িত্ব কমে যাচ্ছে। সেই কারণে তাদেরকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলছি। সেই তেজস্ক্রিয় আইসোটোপগুলোর ব্যবহার নিয়েও আমরা আলোচনা করেছি। তাহলে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো কী কী? বন্ধন শক্তি, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়র যে তার কারণে যে তেজস্ক্রিয়তার কারণ যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোর প্রকৃতি, এবং তেজস্ক্রিয় বিঘটন। সেই সঙ্গে আমরা পেয়েছি হাফ লাইফ, অর্ধায়ুষ্কাল, কার্বন ডেটিং, এই সমস্ত বিষয়গুলো জেনেছি। তেজস্ক্রিয়তার ক্ষতিকারক দিক আমরা জেনেছি, কিন্তু তেজস্ক্রিয়তার ভালো দিকও রয়েছে। এই তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসগুলোকে আমরা বিক্রিয়ার কাজে লাগাতে পারি। আমরা রাসায়নিক বিক্রিয়া দেখেছি, সেখানে আমরা দেখেছি যে এক বা একাধিক যৌগ বা মৌল যদি যুক্ত করা হয়, সেখানে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগের অণু গঠন করে বা অণু গঠন করে। এইগুলো আমরা কিন্তু দেখেছি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার স্বরূপ আমরা জানি। কিন্তু আমরা আজকে একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো গিয়ে নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার রিয়াকশান। এই নিউক্লিয় বিক্রিয়া দেখা গেছে যে সমস্ত পদার্থের ক্ষেত্রে, আমরা যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলোর কথা বলছি, তেজস্ক্রিয় পদার্থগুলো নিউক্লিয়াসকে কাজে লাগিয়ে আমরা নিউক্লিয় বিক্রিয়া ঘটাই। এই কারণে তেজস্ক্রিয় পদার্থগুলো আমাদের কাছে ক্ষতিকারক হলেও
আমাদের কাছে ইম্পর্টেন্টও বটে, কারণ এই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটিয়ে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়, আর এই প্রচুর পরিমাণে শক্তি আমাদেরকে কাজে লাগাতে হবে যখন আমরা জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে ফেলব। আমাদের কয়লা, পেট্রোলিয়াম, এগুলো এই যে প্রাকৃতিক সম্পদগুলো আস্তে 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 কিছুদিনের মধ্যে ফুরিয়ে যাবে। তখন বিকল্প শক্তির হিসেবে যে শক্তিটা আমরা বলবো, সেই শক্তিটা আমরা ভেবে রেখেছি, সেটা হলো নিউক্লিয় বিক্রিয়া থেকে শক্তি, অর্থাৎ নিউক্লিয়ার এনার্জি। এই নিউক্লিয়ার এনার্জি কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আজকের আলোচনা। দেখো, আমরা যদি বলি রাসায়নিক বিক্রিয়া A+B, দুটো মৌলের পরমাণু যুক্ত হলো বা অণুযুক্ত হলো, C+D নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করলো, এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলছি। নিউক্লিয় বিক্রিয়াতেও তেমনি। নিউক্লিয় বিক্রিয়াতে কি হয়, একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের সঙ্গে অন্য একটা কিছু যুক্ত হয়ে সে কী করে, ভেঙে যায়, দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। অথবা অনেকগুলো নিউক্লিয়াস, অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করে। এইরকম নিউক্লিয় বিক্রিয়া আমরা দেখতে পাই। তবে আমরা দেখেছি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, এটা উভমুখী হয়, অর্থাৎ এদিক থেকে এই দুটো পদার্থ মিশে যেমন এই দুটো পদার্থ উৎপন্ন করতে পারে, তেমনি এটা উভমুখীও হয়, এই দুটো পদার্থ মিশেও এই দুটো পদার্থ উৎপন্ন করতে পারে। কিন্তু নিউক্লিয় বিক্রিয়ায় এটা ঘটে না। নিউক্লিয় বিক্রিয়ায় সবসময় একমুখী, অর্থাৎ যে পদার্থগুলো উৎপন্ন হয়, অর্থাৎ দুটো নিউক্লিয়াস বা একটা নিউক্লিয়াস বা একাধিক নিউক্লিয়াসের মধ্যে যখন যুক্ত করা হয়, বিক্রিয়া ঘটানো হয়, তখন তারা কিন্তু একটা নতুন কিছু উৎপন্ন করে, যেটা আর ফেরত পাওয়া সম্ভব হয় না। এবং এক্ষেত্রে এই যে বিক্রিয়াগুলো আছে, নিউক্লিয় বিক্রিয়াগুলোর কথা বলবো, সেই নিউক্লিয় বিক্রিয়া আবিষ্কার হয়েছিল, এই যে নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ করা হয়েছিল কখন না, হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তোমরা পড়েছো ইতিহাসে, জাপানে আমেরিকা দুটো বোম ফেলেছিল। সেই বোম দুটোর নাম কি, লিটল ম্যান আর ফ্যাট ম্যান। প্রথমে লিটল ম্যান ফেলা হয়েছিল, সেই বোমটা ফেলা হয়েছিল হিরোশিমা শহরে, জাপানের একটা ছোট্ট শহর হিরোশিমা শহর। আর ফ্যাট ম্যান ফেলা হয়েছিল নাগাসাকি শহরে। এই দুটো যে বোম প্রথম ফেলা হয়েছিল, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্লাই করা হয়েছিল, সেই বোম দুটোর এক্সপ্রেশন সম্পর্কে তোমরা কিন্তু কম বেশি জানো। প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। প্রথম যখন এই নিউক্লিয় বোমের পরীক্ষা করা হয়, যে পরীক্ষায় যে শক্তি উৎপন্ন হয়েছিল, অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়েছিল, সেই তাপ শক্তি তোমরা জানো টাই নাইট্রোটলিউনের নাম শুনেছো, বিস্ফোরক পদার্থ। সেই বিস্ফোরক পদার্থ থেকে যে তাপ উৎপন্ন হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি। কীরকম তুলনা করলে কীরকম বোঝা যাবে না, যদি তুমি 1 কোটি টন, 1 টন মানে কত, 1000 কেজি, তার সঙ্গে আরও 1 কোটি গুণ করো, 1 কোটি টন টাইনাইট্রোটলিউল TNT তুমি যদি ব্যবহার করো, তার জন্য যে তাপ শক্তি উৎপন্ন হয়, প্রথমে যে বোম পরীক্ষা করা হয়েছিল মানব সভ্যতার ইতিহাসে, সেই নিউক্লিয় বোম থেকে সেই পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল। এত শক্তি আসে কোথা থেকে না, এই যে বিষয়টা যিনি আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু জানতেন না যে এরকম বোম তৈরি করা হবে। তার থিওরিটাকে কাজে লাগিয়ে এরকম বোমা, পারমাণবিক বোমা বা নিউক্লিয় বোমা তৈরি করা হবে। তিনি আর কেউ নন, তিনি হলেন আইনস্টাইন। আইনস্টাইন কি বললেন, যে কিছু পরিমাণ ভর যদি ধ্বংস হয়, অর্থাৎ ডেল্টা এম পরিমাণ যদি ভর ধ্বংস হয়, তাহলে তার সঙ্গে c² গুণ করে দিলে সেই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ আমরা আগের লেকচারে দেখেছি 1 AMU পরিমাণ যদি ভর ধ্বংস হয়, সেক্ষেত্রে প্রায় 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হতে পারে।
আর নিউক্লিয় বিক্রিয়াতে থেকে দেখা যায় যে নিউক্লিয়াস যখন বিক্রিয়া ঘটাচ্ছে, নতুন কিছু উৎপন্ন করছে, সেখানে অনেক পরিমাণ ভর, মানে অনেক বলতে এই রেসপেক্টে 1 mu রেসপেক্টে কিছুটা পরিমাণ ভর নষ্ট হয়ে যায়। সেই যে নষ্ট হয়ে যাওয়া ভর সমতুল্য পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই কারণে নিউক্লিয় বিক্রিয়াগুলোতে এত পরিমাণ শক্তি আসে। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়ার যে শক্তি, সেই শক্তি আসে কোথা থেকে? না, এই নিউক্লিয় বিক্রিয়ার ফলে যে ভর লস হয়, লস অফ মাস, সেই লস অফ মাস যদি ডেল্টা এম হয়, তবে সেই ডেল্টা এম থেকে আমরা তুল্য পরিমাণ শক্তি পেয়ে থাকি। এই যে বোম আবিষ্কার হয়েছিল, অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়েছিল, এটা 1930 থেকে 50-এর মধ্যে এই গবেষণাগুলো হয়েছিল। তার আগে কি নিউক্লিয় বিক্রিয়া ঘটেনি? নিশ্চয়ই ঘটেছে। তবে তার আগে নিউক্লিয় বিক্রিয়া মানুষ ঘটায়নি, অর্থাৎ কৃত্রিমভাবে ঘটেনি। তার আগে যে নিউক্লিয় বিক্রিয়া ঘটেছে, প্রাকৃতিকভাবে ঘটেছে। এই আইনস্টাইন তিনি একবার আক্ষেপ করেছিলেন যে আমার এই ফর্মুলাটাতে যে এরকম ধ্বংস হবে, জাপানের ক্ষতি হবে, সেটা আমি কখনোই কল্পনা করিনি। করলে আমি এই থিওরিটা আবিষ্কার করতাম না। কিন্তু তিনি থিওরি আবিষ্কার করুন না করুন, এই বিক্রিয়াটা বহু কোটি বছর আগে থেকে হয়ে চলছে। কোথায় হয়ে চলছে তোমরা বলতে পারবে? এই যে আমরা নক্ষত্র, সূর্য, সেখান থেকে যে আলো পাচ্ছি, তাপ পাচ্ছি, সেই আলো আর তাপের উৎস হলো নিউক্লিয় বিক্রিয়া। দেখো আমরা বেঁচে আছি আর যা কিছু করছি, উদ্ভিদ খাদ্য তৈরি করছে, সেই খাদ্য আমরা খাচ্ছি, সব কিছু কিসের জন্য? সৌরশক্তির জন্য। আর সেই সৌরশক্তির মূল উৎস কি? না, সেই সৌরশক্তির মূল উৎস হলো নিউক্লিয় বিক্রিয়া। অতএব আইনস্টাইন সাহেবের আক্ষেপ করার কিছু নেই, তিনি ভালোর জন্য করেছেন। তিনি তার থিওরিটাকে যে এক্সপ্লেন করেছিলেন বা সেটাকে নিয়ে এসেছিলেন থিওরি থেকে, সেটাকে কাজে লাগিয়েছেন তারা কিন্তু চাননি, বিজ্ঞানীরা চাননি, কিন্তু রাষ্ট্র চেয়েছে, কিছু মানুষ চেয়েছে যুদ্ধের সময় সেটাকে প্রয়োগ করার। তার জন্য এই দুর্ঘটনা ঘটে গেছে বা মনুষ্য সমাজের, মনুষ্য সভ্যতার একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু আলটিমেট আমরা ওই শক্তিকে কাজে লাগাতে পারবো। আর ওই শক্তিকে কাজে লাগানো হয় পারমাণবিক চুল্লিতে বা পরমাণু চুল্লিতে। নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা এই নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন তাপ শক্তিকে কাজে লাগাতে পারি। আমি অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম। এত কথা আমাদের এখানে জানার দরকার নেই। আমাদের শুধু জানতে হবে টেকনিক্যাল ব্যাপারটা কী, না এখানে নিউক্লিয় বিক্রিয়া কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কে করাচ্ছে, কোথায় কি বিক্রিয়া হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে আমি দুরকম বিক্রিয়া বলেছি, এক রকমের ক্ষেত্রে আমি বলেছি কি না, অনেকগুলো নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়। অনেকগুলো নিউক্লিয়াস, দুরকম বিক্রিয়া হয়, তাতে অনেকগুলো নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়। আবার একটা বিক্রিয়া বলেছি, একটা নিউক্লিয়াস ভেঙে যায়, ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। এই দু ধরনের নিউক্লিয় বিক্রিয়া আমরা দেখে থাকি। এই দুই ধরনের নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে ফার্স্ট প্রকার নিউক্লিয় বিক্রিয়া হলো নিউক্লিয় সংযোজন। কারণ তুমি এই ঘটনাটা দেখে বুঝছো যে নিউক্লিয়াসগুলো এক জায়গায় এসে জড়ো হচ্ছে, যোগ হচ্ছে, যোগকে কি বলা হয়? সংযোজন। অর্থাৎ ফার্স্ট যেটা আমরা লিখলাম সেটা হলো নিউক্লিয় সংযোজন। সংযোজন। আর এখানে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, বিভাজিত হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। আমরা দেখলাম কি নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, নিউক্লিয় বিভাজন। এর ইংরেজি টার্মগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। নিউক্লিয়ার ফিশন, এটাকে বলা হয় ফিশন, আর এটাকে বলা হয় ফিউশন।
সরি ভুল হয়ে গেল, এটা হচ্ছে ফিউশন সংযোজন, ফিউশন, আর এটা হলো ফিশন। এটা মনে রাখবে, উল্টো পাল্টা করলে হবে না। ফিশন এবং ফিউশন, ফিশনটা আগে লেখা হয়, ফিশন হচ্ছে নিউক্লিয় বিভাজন। এটা আমরা আলোচনার পর আসবো যে এই নিউক্লিয় বিভাজন ঘটিয়ে নিউক্লিয় সংযোজন করা হয়, এই জিনিসগুলো আলোচনায় আসবো। এখন আমরা একেবারে চলে যাব যে এই নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন কি। এই যে নিউক্লিয় সংযোজন, এইটা কোথায় কোথায় হয় না হচ্ছে নক্ষত্র বা আমাদের যে সূর্য, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণ তাপ পাচ্ছি, সূর্য থেকে এই পৃথিবী, ধরো এখানে পৃথিবীতে সূর্য থেকে যে তাপ আসে 1 বর্গমিটারে প্রতি সেকেন্ডে প্রায় 1367 জুল তাপ এখানে আসে। অর্থাৎ 1 বর্গমিটার, আমি যদি এটাকে 1 মিটার বলি, 1 বর্গমিটার এরিয়াতে 1367 ওয়াট ক্ষমতা আমরা সূর্য থেকে লাভ করছি। এই যে ক্ষমতা, এই যে তাপ, এই তাপ শক্তির উৎস অ্যাকচুয়ালি কি না নিউক্লিয় সংযোজন। আমরা এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটার জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, বা আমাদের প্রাণী, উদ্ভিদ, জীব জগৎ নির্ভর করে থাকছে এই শক্তিটার উপর। অর্থাৎ এই নক্ষত্র বা সূর্য বা তারা যাই বলো, সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির, বিপুল শক্তির উৎস কি যদি বলে, তোমাকে প্রশ্ন করে মাধ্যমিকে, তুমি বলবে নিউক্লিয় সংযোজন। আর নিউক্লিয় বিভাজন কোথায় কোথায় হয় না, নিউক্লিয় বিভাজন হয় দুরকমভাবে। একটা হচ্ছে নিয়ন্ত্রিত, কন্ট্রোলড, আর একটা হলো অনিয়ন্ত্রিত। আনকন্ট্রোলড। অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন আর নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, এইটাতে আসছি। দেখো, যখন আমি একটা এক্সপ্লোশন তৈরি করব, নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে আমি কোনো একটা শহরে বোম ফেলতে যাচ্ছি, তাহলে আমি কি করব? সেটা নিয়ন্ত্রিত করে আমার লাভ নেই। আমার যা দেব একবারে ফেলে দিয়ে আসবো, পুরোটাই সেটা কাজে লেগে যাবে। সেক্ষেত্রে অনিয়ন্ত্রিত, অর্থাৎ পারমাণবিক বোমাতে আমরা অ্যাটমিক বোমে আমরা অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাই। আর নিয়ন্ত্রিত কোথায় করব না, যেখানে আমার বিক্রিয়াটা প্রচুর এক্সপ্লোশন, নিউক্লিয়ার বিক্রিয়া মানে প্রচুর পরিমাণ তাপ শক্তি বা প্রচুর পরিমাণ শক্তি আমরা একসঙ্গে পাই। কিন্তু একসঙ্গে বেশি শক্তি পেয়ে গেলে তো আমাদের কাজে লাগবে না, আমাদের সারা বছর ধরে ওই শক্তিটাকে কাজে লাগাতে হবে, সেটাকে নিয়ন্ত্রিত করতে হবে। এই যে বিভাজন বিক্রিয়াটাকে এটা নিয়ন্ত্রিত হিসাবে কাজে লাগানো হয় নিউক্লিয় চুল্লিতে আমরা কিন্তু এই নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া করে থাকি। তাহলে নিউক্লিয়ার প্ল্যান্টে আমরা যে পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করি, সেখানে আমরা এই নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন করে থাকি। এই হলো গিয়ে আমাদের নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন। এবারে ডেফিনেশনে আসা যাক, নিউক্লিয় সংযোজন কাকে বলে না, যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় একাধিক নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস গঠন করে, তৎসঙ্গে অনেক পরিমাণ শক্তি রিলিজ করে, বিপুল পরিমাণ শক্তি নির্গত করে, সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তোমরা মাধ্যমিকে পড়লে এরকম করে সংজ্ঞা লিখবে, খুব সহজ করে বুঝে যাবে, নিজের ভাষায় লিখবে যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক নিউক্লিয়াস সংযুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার সঙ্গে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। আর নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে যদি আসে প্রশ্ন, তখন তুমি কি বলবে না, যে বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে একাধিক নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সঙ্গে
অনেক পরিমাণ বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই বিপুল পরিমাণ শক্তিটা দু জায়গায় আছে, বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এবার এই সূর্য বা নক্ষত্রে যে বিক্রিয়াটা ঘটে সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। সেটা আর কিছুই নয়, সেখানে হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস। হাইড্রোজেন নিউক্লিয়াস, 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস কাছাকাছি আসে। এমনি কিন্তু এমনি কাছাকাছি আসে না, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসব। এখন এই 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস যদি যুক্ত হয় 4H, 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে, আর তার সঙ্গে দুটো পজিট্রন নির্গত করে, তার সঙ্গে প্রায় 27 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। আবারও এটা ভালো করে লিখছি, পরিষ্কার করে লিখছি। দেখো এই নিউক্লিয় সংযোজন, এখানে হচ্ছে হাইড্রোজেন কটা থাকে, 4টে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি উৎপন্ন করছে না হিলিয়াম উৎপন্ন করছে, তার সঙ্গে দুটো পজিট্রন উৎপন্ন করছে। পজিট্রন মানে এখানে 1 আর এখানে 0, 2 ইন্টু পজিট্রন, আর তার সঙ্গে প্রায় 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করছে। তাহলে বুঝতেই পারছো 4টে হাইড্রোজেন পরমাণু, 4টে হাইড্রোজেন এখানে নিউক্লিয়াস বলতে পারো। 4টে হাইড্রোজেন নিউক্লিয়াসের ওজন কত? 4টে হাইড্রোজেন নিউক্লিয়াসের ওজন মাত্র এখানে হচ্ছে 4 গ্রাম। তাহলে আমি 4 গ্রাম হাইড্রোজেনকে আমি যদি জ্বালানি হিসাবে ব্যবহার করি, সেখানে আমি পাচ্ছি এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি, এই পরিমাণ শক্তি আমি পাচ্ছি। এটা হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ। এরকম অনেক সংযোজন বিক্রিয়া আছে, কিন্তু এই উদাহরণটা আমরা নিচ্ছি কারণ কি, এই যে বিভিন্ন নক্ষত্রে যে বিক্রিয়া ঘটছে সেই বিক্রিয়াটা হলো এই বিক্রিয়া, অর্থাৎ অনেকগুলো হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেখানে দুটো পজিট্রন এবং তার সঙ্গে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এবারে আমি নিউক্লিয় বিভাজনে চলে আসব। নিউক্লিয় বিভাজন অ্যাকচুয়ালি কীরকম বিক্রিয়া না, এখানে ভারী নিউক্লিয়াস যেমন ইউরেনিয়ামের কত হয় 235, আর এদিকে হচ্ছে 92। এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আমরা কি করব, একটা নিম্ন গতির, খুব বেশি গতি নয় খুব কম গতি নয়, একটা নিম্ন গতির নিউট্রন এর সঙ্গে যুক্ত করব। নিউট্রনের চার্জ কত 0 আর হচ্ছে ভর হলো 1। একটা নিম্ন গতির এই গতিটা কেমন হবে না, প্রায় 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট সম্পর্কে তোমরা জানো, আগে আলোচনা হয়েছে, আবারও পরে আমি আলোচনা করে দেবো যে 1 ইলেকট্রন ভোল্ট এই টাইপের এই গতিশক্তি নিয়ে চলা একটা নিউট্রন, অর্থাৎ নিউট্রনকেও আমরা একটু নিয়ন্ত্রণ করে আমি পাঠালে এখানে কি হবে, তেজস্ক্রিয় ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামের ভর সংখ্যা হলো 235 আর পরমাণু ক্রমাঙ্ক হলো 92। অর্থাৎ এইটা যদি ইউরেনিয়াম হয়, আমি কি করছি, নিউট্রন দিয়ে একে আঘাত করছি। নিউট্রন দিয়ে আঘাত করলে কি হবে, দেখা যাবে যে প্রথমে কি করেছে, ইউরেনিয়াম এই নিউট্রনের 1 বেড়ে গেছে, অর্থাৎ একটা নিউট্রন এখানে বেড়ে যাচ্ছে, 236 হয়ে যাবে আর নিচে 92 হয়ে যাবে। এই অবস্থায় সে আর থাকতে পারবে না, সে এক্সপ্লোড করবে, সে ভেঙে 2 টুকরো হয়ে যাবে। এই যখন আরও ভারী হয়ে যাচ্ছে, এ কিন্তু ভেঙে যাবে, ভেঙে গেলে হবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। সেই বিভাজনের ফলে এখানে দুটো নিউক্লিয়াস উৎপন্ন হবে। কি কি নিউক্লিয়াস উৎপন্ন হবে না, বেরিয়াম হবে আর ক্রিপ্টন হবে, তার সঙ্গে কি হবে, আরও 3টে নিউট্রন উৎপন্ন হবে, প্লাস শক্তি উৎপন্ন হবে 200 MeV, প্রায় 200 MeV পরিমাণ শক্তি উৎপন্ন হবে। এখন এই বেরিয়াম আর ক্রিপ্টনের ক্ষেত্রে ভর সংখ্যা কত হবে, এর ভর সংখ্যা হবে 92, আর এর পরমাণু ক্রমাঙ্ক হবে 36, আর এটা হবে বাদবাকিটা 56, আর এটা হবে এখানে 3টে নিউট্রন আছে, তাহলে 3 আর 92 95 এখানে চলে গেল। 236 থেকে 95 বাদ দাও, 236 থেকে 95 বাদ দিলে এখানে হবে 141, এখানে 141 ভর সংখ্যা। অর্থাৎ আমরা দেখলাম যে একটা ইউরেনিয়াম পরমাণুর ইউরেনিয়ামের নিউক্লিয়াসে আমি যদি একটা নিউট্রন দিয়ে ধাক্কা দিই, নিউট্রন পাঠাই, যে নিউট্রনটা বেশি গতিসম্পন্ন নয়, ধীর গতিসম্পন্ন নিউট্রন, যার শক্তি
কত না 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। সেই শক্তির নিউট্রনকে দিয়ে আমি যদি একে ধাক্কা দিই তাহলে এখানে কি হবে, এই রকম একটা নিউক্লিয়াসে পরিণত হবে। যেই নিউক্লিয়াসটা ভারী, যেই নিউক্লিয়াস ভারী হওয়ার জন্য সে আর সামলাতে পারবে না, সে ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হবে। একটা হলো বেরিয়াম নিউক্লিয়াস আর একটা হলো ক্রিপ্টন নিউক্লিয়াস। তার সঙ্গে আমি 3টে নিউট্রন উৎপন্ন হতে দেখব। এই নিউট্রনগুলো কিন্তু গতিশীল। এই যে নিউট্রনগুলো উৎপন্ন হচ্ছে এগুলো শক্তি তুলনামূলকভাবে বেশি থাকে, তার ফলে এরা কিন্তু বেরিয়ে চলে আসে, গতিশীল হয়। এবারে আমি দিয়েছিলাম একটা নিউট্রন, হলো কটা নিউট্রন, 3টে নিউট্রন উৎপন্ন হলো। তার সঙ্গে কত আমরা শক্তি পেলাম না হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে একটা ইউরেনিয়াম মানে কত 236 ভর সংখ্যা দেওয়া আছে, মানে 236 গ্রাম। এখানে 4 গ্রাম আমি বলছি মানে কি 1 মোলের ক্ষেত্রে, আমরা এখানে ভুল বলা হয়ে গেছে, 4 ইউনিট, 4 ইউনিট। এখানে 4 ইউনিট আমরা হচ্ছে হাইড্রোজেন, 4 ইউনিট ভরের হাইড্রোজেনকে পোড়ালে বা হাইড্রোজেনকে ব্যবহার করলে আমরা হচ্ছে এই শক্তি পেয়েছিলাম। এখানে আমরা কি পাবো না 236 ইউনিট যদি আমরা ইউরেনিয়াম ব্যবহার করি, ইউরেনিয়াম ব্যবহার করি তাহলে 200 MeV শক্তি পাব। এবারে আমি কোনটাতে বেশি শক্তি পেলাম সেটাতে আমরা পরে আলোচনায় আসবো। এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আলোচনা করে ফেলব। ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি না এই যে বিক্রিয়াটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এতে আমরা কি পাচ্ছি না এরকম একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউট্রন দিয়ে আঘাত করেছি, তার ফলে এরা দুটো নিউক্লিয়াসে ভেঙে গেল, একটা বেরিয়াম হয়ে গেল, একটা ইউরেনিয়াম ছিল, একটা ক্রিপ্টন হয়ে গেল। এবারে এর সঙ্গে 3টে নিউট্রন উৎপন্ন হয়ে চলে যাচ্ছে, 3টে নিউট্রন বেরিয়ে গেল, দিলাম একটা নিউট্রন, পেলাম 3টে নিউট্রন। এই 3টে নিউট্রন আবার কি করে, এখানে তো একটা পরমাণু, যখন আমি একটা ইউরেনিয়াম স্পেসিমেন নিয়েছি সেখানে তো আর একটা ইউরেনিয়াম পরমাণু আমি নিয়ে নিই, আরও ইউরেনিয়াম আছে। তাহলে এই যে নিউট্রনগুলো এগুলো কি করবে, পরে আবার 3টে ইউরেনিয়ামকে অ্যাটাক করবে, সেখান থেকে আবার 3টে নিউট্রন উৎপন্ন হবে। এই রকম করে নিউট্রন উৎপন্ন হতে হতে কি হবে, এখানে একটা নিউট্রন দিয়েছিলাম, 3টে হলো, 9টা হলো, এবারে 27টা হবে। এই রকম করে নিউট্রন বেশি বেশি করে উৎপন্ন হতে থাকবে, অর্থাৎ বিক্রিয়ার রেট বেড়ে যাবে। এই যে নিউক্লিয় বিক্রিয়াটা এটা ফাস্ট রেটে চলতে থাকবে, কারণ এটা শৃঙ্খল বিক্রিয়া বলছে, যেখানে চেন রিয়াকশান, এটাকে এই কারণে আমরা বলছি চেন রিয়াকশান। তোমরা চেন কথাটা ব্যবহার করে থাকো, শৃঙ্খল কথাটা ব্যবহার করে থাকো, যে আমার একটা দিলাম 3টে পেলাম, 3টে থেকে 9টা পেলাম, 9টা থেকে 27 পেলাম, এরকম করে মাল্টিপল হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার জন্য একটা হচ্ছে, একটার জন্য একটা হওয়াকে আমরা কি বলি, শৃঙ্খল বা চেন। এই কারণে এটাকে আমরা বলছি শৃঙ্খল বিক্রিয়া। কিন্তু এই শৃঙ্খল বিক্রিয়া অতটা শৃঙ্খলা পরায়ণ নয়, এই উৎশৃঙ্খল, এই পরপর বাড়তে থাকে এবং একটা সময়ে এই রেটটা অনেক বেশি হয়ে যায়, তার ফলে এখানে বিস্ফোরণ ঘটে বা এক্সপ্লোশন ঘটে। এমনিতে এই শক্তিটা কম নয়, তারপরে আবার এইরকম শক্তি অনেকগুলো পরমাণু পরপর হয়ে যাচ্ছে, তার ফলে এখানে এক্সপ্লোশন ঘটে বা বিস্ফোরণ ঘটে, সেটাকেই আমরা পারমাণবিক বোম তৈরিতে কাজে লাগাই। তাহলে তোমাদের যে প্রশ্ন আসবে সেটা হলো কি, নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? তোমরা লিখবে এক বা একাধিক নিউক্লিয়াসের সংযোজন বা বিভাজন ঘটিয়ে আমরা নিউক্লিয় বিক্রিয়া ঘটাই, তার ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি পাই। এবার নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে বলেছি, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে বলেছি। এবারে তুমি বলবে, তোমাকে বলবে শৃঙ্খল বিক্রিয়া বলতে কী বোঝো, তখন তুমি বলবে যে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আমরা একটা নিউট্রন দিয়ে আমরা বিভাজন শুরু করি, সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক বিলম্বিত নিউট্রন পাই এবং সেই নিউট্রনগুলো গুণিতকে বাড়তে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আস্তে আস্তে গুণিতকে 3 গুণ 3 গুণ করে প্রতি ধাপে বাড়তে থাকে। এই বিপুল পরিমাণ যে বাড়তে থাকা, এর ফলে যে রিয়াকশান চলতে থাকে, অর্থাৎ একটা রিয়াকশান শুরু করলাম, তার জন্য আরও রিয়াকশান পরপর নতুন নতুন করে গজিয়ে উঠলো, সেই রিয়াকশানকে আমরা বলবো চেন রিয়াকশান বা শৃঙ্খল বিক্রিয়া। তাহলে তোমরা দুটো উদাহরণ পেয়েছো, দুটো উদাহরণ এখনও এগুলো লেখা আছে, সেই উদাহরণগুলো আমি কাছাকাছি লিখব। এইখানে এটা লিখব, এখানে এরকম লিখব ইউরেনিয়াম
235 প্লাস 92 প্লাস নিউট্রন, সেকে কী হলো, বেরিয়াম হলো 141 বা নিচে 56, ক্রিপ্টন হলো উপরে 92 নিচে 36 প্লাস 3টে নিউট্রন হলো প্লাস 200 MeV হলো। এবারে আমরা এই যে বিক্রিয়া দুটো ঘটালাম, এই দুটো বিক্রিয়া কী রকম না, এইটা হচ্ছে সংযোজন আর এটা হচ্ছে বিভাজন। এবার এই বিক্রিয়াটা যখন চলতে থাকে এটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া, চেন রিয়াকশান। এই শৃঙ্খল বিক্রিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সেই যে কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করার ব্যবস্থাটাই হলো পারমাণবিক চুল্লি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ভালো করে বুঝতে হবে, এখানে সংক্ষিপ্তভাবে সবগুলোই বলা হয়, তোমরা যখন হায়ার ক্লাসে যাবে সেখানে আরও ডিটেলসে বলা হবে। এখন মোটামুটি সবগুলোই বলে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো শুধু তোমরা মনে রাখবে, তাহলেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা বলেছি, সেখানে কি হয়, ধরো ইউরেনিয়াম জ্বালানি হিসাবে নেওয়া হচ্ছে, কিন্তু তার বিক্রিয়াটা বেশি রেটে হয়ে গেলে কী হবে, একসঙ্গে বেশি শক্তি হয়ে যাবে, এক্সপ্লোশন ঘটবে। তার জন্য ওখানে কি করা হয় না, ভারী জল নেওয়া হয়, ভারী জল, যেটাকে আমরা মডারেটর বলি, মডারেটর। তারপরে কি নেওয়া হয়, গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট। তারপরে নেওয়া হয় কি, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম রড, এই সমস্তগুলো নেওয়া হয়। কি হয় প্রথমে আমি বলি, একটা একদম ইন্টারনালি একটা চেম্বার আছে, সেই চেম্বারে এই বিক্রিয়াটা ঘটানো হয়। যখন বিক্রিয়া ঘটছে তখন কিন্তু এই নিউট্রনগুলো উৎপন্ন হতে থাকছে। এবার নিউট্রনগুলো প্রথমে প্রচুর শক্তি নিয়ে অ্যাটাক করছে, পরের যে অবিকৃত যে পরমাণু, ইউরেনিয়াম পরমাণুগুলো রয়েছে, সেগুলোকে অ্যাটাক করছে। সেই অ্যাটাকটা কমিয়ে দেওয়ার জন্য এখানে কন্ট্রোল করা হয়। প্রথমে ভারী জল এখানে মডারেটর হিসেবে এই নিউট্রনগুলোকে এর মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, তার ফলে নিউট্রনগুলোর শক্তি কিছুটা কমে যায়। এবারে এই ক্যাডমিয়াম রডগুলোকে উপর থেকে নিয়ন্ত্রণ করা হয়, নিউক্লিয়ার বিক্রিয়ার কাছে তো কেউ যেতে পারবে না, উপর থেকে কন্ট্রোল করা হয়। এই ক্যাডমিয়াম রডগুলো কী হয়, সেখানে কম বেশি হয়, তার ফলে ওরা কি করতে পারে, নিউট্রনগুলোকে শোষণ করে নিতে পারে। এই কারণে নিউক্লিয়ার বিক্রিয়াকে কন্ট্রোল করে মূলত এই ক্যাডমিয়াম দণ্ডগুলো। আর ভারী জলের সাহায্যে কি করা হয় না, ওই নিউট্রনগুলোর শক্তিকে কমিয়ে দেওয়া হয়। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়ায় মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়, ভারী জল ব্যবহার করা হয়। ভারী জল মানে কি, D2O, H2O হচ্ছে এমনি জল, আর D2 মানে হাইড্রোজেনের একটা আইসোটোপ, ডয়টেরন। এই H2 থাকলে এটাকে ডয়টেরন বলি, তখন সেটাকে আমরা D দিয়ে লিখি। অর্থাৎ ভারী জল এখানে মডারেটর হিসাবে ব্যবহার করা হয়, যেটা উৎপন্ন যে নিউট্রনগুলো, সেই তাপীয় নিউট্রনগুলোকে অনেকটা কমিয়ে দেয়, অর্থাৎ শক্তি বিলম্বিত নিউট্রনগুলোর শক্তিকে কমিয়ে দেয়। আর একটা কি আছে না, ক্যাডমিয়াম রড কী করে, যে নিউট্রনগুলোকে কিছু পরিমাণ করে শোষণ করে নিতে পারে, তার ফলে আমরা নিউক্লিয়ার বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়া কোথায় ঘটে না, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঘটে। সেখানে নিউক্লিয়ার চেম্বারে এই বিষয়গুলো থাকে, সেটা তোমরা জানলে। এবারে আমরা বিভাজন আর সংযোজনের মধ্যে তুলনা করব। বিভাজন সংযোজনের মধ্যে তুলনা করলে আমরা কি পাবো, আমরা দেখো এখানে 4 ইউনিট পদার্থ ব্যবহার করে আমরা পাচ্ছি প্রায় 27 MeV, আর এখানে 235 ইউনিট পদার্থ ব্যবহার করে পাচ্ছি আমরা 200 MeV। তাহলে কোন শক্তিটা কত আমরা দেখে নেব। এখানে আমরা 27কে 4 দিয়ে ভাগ করব। এখানে 1 ইউনিট জ্বালানি, এখানে জ্বালানি বলবো, যখন আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ করাবো তখন কি বলবো, জ্বালানি। 1 ইউনিট জ্বালানি থেকে আমরা শক্তি পাচ্ছি কত, 1 ইউনিট মানে কত বুঝতে পারছো তো, 1.66 × 10⁻⁻24 গ্রাম। এইটাকে বলা হয় 1 ইউনিট। 1 ইউনিট জ্বালানি থেকে পাচ্ছি 27/4 সমান হচ্ছে এখানে 6.75 পরিমাণ MeV পরিমাণ আমরা শক্তি পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি না, 1 ইউনিট জ্বালানি থেকে এখানে জ্বালানিকে, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে একটি জ্বালানিকে, আর জ্বালানি নয় কিন্তু, এখানে জ্বালানিকে ইউরেনিয়াম,
ইউরেনিয়াম, হাড় জ্বালানি নয়, ইউরেনিয়াম। হ্যাঁ, ইউরেনিয়াম থেকে আমরা কত শক্তি পাবো পার ইউনিট, 1 ইউনিট থেকে, ইউনিট জ্বালানি থেকে 200/235, দেখা যাক 200 ভাজিতক 235 সমান হবে 0.85। তাহলে তোমরা বুঝতে পারছো, এটাকে এটা দিয়ে ভাগ করলে বুঝতে পারবো যে 1 গ্রাম জ্বালানি, এর 1 গ্রাম জ্বালানি, এটাকে যদি আমি কম্পেয়ার করি, এর 1 ইউনিট H2/1 ইউনিট ইউরেনিয়াম পোড়ালে কত হচ্ছে, পোড়ালো হয় না, বিক্রিয়া করালে কত হচ্ছে 6.75/85। এবার ভাগ করা যাক, 6.75 ভাজিতক 0.85, তাহলে হবে কত 7.9। আমি ধরি 7 টাইমস, ছাড়ো ওসব এত হিসাব করা দরকার নেই। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন থেকে যে শক্তি পাওয়া যাবে সেটা 1 গ্রাম ইউরেনিয়াম পোড়ালে তার থেকে এর যা পাওয়া যায় তার থেকে 7 গুণ। এখান থেকে যা শক্তি পাওয়া যায় সেই শক্তির প্রায় 7 গুণ বা আরও বেশি, 7.9 এখানে পেয়েছি আমরা, অতটা হয় না, 7.33 আছে বইতে দেখবে। এই পরিমাণ শক্তি আমরা বেশি পাচ্ছি। তাহলে কোন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট? এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু এই বিক্রিয়াটা ঘটাতেই হবে। ইম্পর্টেন্ট হলেও আমরা কি করব, কোন বিক্রিয়াটা ঘটাবো না, হচ্ছে এই বিভাজন ঘটাবো। এই বিভাজন ছাড়া আমাদের কাজ হবে না। আমরা আলটিমেট নিউক্লিয়াস সংযোজন করতে চাই, কারণ এখান থেকে আমরা 7 গুণ বেশি শক্তি পাই, 7 গুণ বেশি শক্তি পাই, অর্থাৎ সমান পরিমাণ জ্বালানি ব্যবহার করে আমরা এখানে 7 গুণ বেশি শক্তি পাই। কিন্তু এটাকে করতেই হবে, এটা ছাড়া আমার এই বিক্রিয়াটা হবে না। কারণ দেখো, হাইড্রোজেনের নিউক্লিয়াস যখন বলছি তখন কি সব হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত। হাইড্রোজেনের নিউক্লিয়াসে কী আছে, শুধু প্রোটন আছে। এগুলোকে যখন এক জায়গায় নিয়ে আসছি কী হবে, তীব্র তড়িৎ বিকর্ষণ বলের সৃষ্টি হবে। তাহলে এগুলোকে এক জায়গায় নিয়ে আসবো কী করে, যখন কেউ যেতে চায় না আমরা কি করি, ধাক্কা দিয়ে পাঠাই। তাহলে এগুলোকে কী করতে হবে, হাই টেম্পারেচার লাগবে। হাই টেম্পারেচার যখন থাকবে, আমরা গ্যাসের কাইনেটিক এনার্জি পড়েছি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, আমরা গ্যাসের আচরণ পড়েছি, আমরা দেখেছি গ্যাসের অণুগুলো কী হবে, গতি, যখন তাপমাত্রা বেড়ে যায় তখন শক্তি বেড়ে যায়, তখন তারা গতিবেগ বেশি পায়। এক্ষেত্রেও তাই, এখানে টেম্পারেচার বেশি লাগবে। হাই টেম্পারেচারে এরা কিন্তু কাছাকাছি আসতে পারবে, এবং এই টেম্পারেচারটা অনেক অনেক পরিমাণ বেশি। সেই টেম্পারেচার এমনি আমরা চুল্লিতে বা অন্য কিছুতে প্রডিউস করতে পারবো না। হাই টেম্পারেচার প্রডিউস করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন দ্বারা উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা যায়। উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা যায়। বুঝতে পারলে যে উচ্চ তাপমাত্রা এখানে সৃষ্টি করা যাবে এই বিক্রিয়াটা দ্বারা। সেই তাপমাত্রাকে আমি নিউক্লিয় সংযোজন ঘটাতে কাজে লাগাবো। এইবারে তুমি পারবে। এবারে নিশ্চয়ই মাধ্যমিকে যদি প্রশ্ন আসে তুমি কি বলবে, যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তুমি কি এইসব করে এইরকম করে বুঝিয়ে দিয়ে আসবে? নিশ্চয়ই না, তোমাকে লিখে দিয়ে আসতে হবে। কি লিখবে, যে নিউক্লিয় সংযোজনে অনেকগুলো নিউক্লিয়াস, ধনাত্মক তড়িৎধর্মী নিউক্লিয়াস এক জায়গায় আসতে হয় বা সংযোজিত হতে হয়, আর তার ফলে কী হয়, তীব্র বিকর্ষণ বল অনুভব করে। সেই বিকর্ষণ বলের বাধা কাটিয়ে তাদেরকে একসঙ্গে যুক্ত করাতে হলে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। হাই টেম্পারেচার, অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। সেই অতি উচ্চ তাপমাত্রা সাধারণ চুল্লিতে তৈরি করা সম্ভব নয়, তার কারণে আমাদের নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হয়। এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটিয়ে যে উচ্চ তাপমাত্রা পাই, সেটা দিয়ে আমরা নিউক্লিয় সংযোজন ঘটাতে পারি। বোঝা গেল? এবার নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তোমাকে যদি পরীক্ষায় দেয়, তুমি কী করবে, কটা লিখতে পারবে? নিউক্লিয় সংযোজনে কি হয়, দুটো নিউক্লিয়াস বা তার থেকে বেশি নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়। নিউক্লিয় বিভাজনে কি হয়, একটা নিউক্লিয়াস একাধিক ভারী হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয় সংযোজনে কি হয়, নিউক্লিয় সংযোজনে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় বিভাজনে কিছুটা পরিমাণ তুলনামূলকভাবে কম শক্তি উৎপন্ন হয়। আর নিউক্লিয় বিভাজন ছাড়া নিউক্লিয় সংযোজন করানো সম্ভব নয়। তাহলে এটা এখানে বলতে হবে যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, আর ওই দিকে লিখতে হবে নিউক্লিয় বিভাজনের পরে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। এবার উদাহরণ দিয়ে দেবে যে নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়, আর ওখানে উদাহরণ দিয়ে দিবে যে নক্ষত্র এবং সূর্য বা অন্যান্য নক্ষত্রতে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়।
এই সমস্তগুলো আজকে আলোচনা থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু, পুরোটাই তোমরা মনে রাখবে অথবা তোমরা লিখে লিখে নোট করার চেষ্টা করো, কোনটার সংজ্ঞা কী, কোনটার পার্থক্য কী, কোনটায় কী পরিমাণ হয়, কেন এটা নিউক্লিয়াস সংযোজন এত কষ্ট, তা সত্ত্বেও এটাকে আমরা করছি কেন না, এখানে বেশি পরিমাণ তাপ পাওয়া যায়, এই কারণে আমরা করছি। এই সমস্তগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। আজকে এই পর্যন্ত। আশা করি আর পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটার উপর তেমন কিছু নেই, যদি থাকে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। আশা করব আর কিছু নেই, আমি সবটাই আলোচনা করেছি। টুকটাক যদি বাকি থেকে থাকে বই থেকে তোমরা একটু ইনফরমেশান নিয়ে নেবে, টুকটাক ইনফরমেশান হয়তো আমার ভিডিওগুলোতে দেওয়া থাকলো না, সেটা তোমরা মেকআপ করে নিতে পারবে। আমি উইশ করছি তোমরা ভালো করে প্রিপেয়ার হতে পারবে। তোমাদের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, এবারে তোমরা ধীরে ধীরে প্র্যাকটিসের দিকে এগিয়ে যাবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে তোমাদের ধরে এগোতে হবে যে আমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা, সেই মতো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অংশ আছে। এরপরে যে ভাইটাল যে চ্যাপ্টার রয়েছে সেটা হলো জৈব রসায়ন। সেই জৈব রসায়নটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এছাড়াও জৈব মেটালার্জি, ধাতুবিদ্যা রয়েছে, অজৈব রসায়নের কিছু অংশ রয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখবে তোমাদের সুন্দরভাবে সব এগিয়ে যাবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থেকো তোমরা।